আসসালামু আলাইকুম। জিসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস এম দিলজার। আজকে আমরা সরল সমীকরণের পার্ট 2 নিয়ে কথা বলবো, আলোচনা করব। আজকে পার্ট 2 এ থাকছে উদাহরণ 1 থেকে 11, পৃষ্ঠা নাম্বার 97 থেকে 103। তোমরা সবাই বই নিয়ে বসো। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, 1 নাম্বার যে প্রবলেমটা সেটা কি বলেছে, সমাধান করো ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। বলছে x + 1 = 5। এটা সমাধান করে তার শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো 1 নাম্বার আসো, সমাধান করি। কি সমাধান করতে হবে? সমাধান করতে বলছে যে x + 1 = 5। x + 1 = 5। এটা প্রথমে আমরা সমাধান করব, তারপর শুদ্ধি পরীক্ষা করব। ওকে, বা দাও। কেন বা দিয়েছি মনে আছে তোমাদের? এই সমীকরণে একটা চিহ্ন, একটা সমান চিহ্ন থাকবে, এই জন্য নেক্সট লাইনে বা দিয়ে শুরু করব। বা অর দিতে পারো তোমরা, -1 বা x = 4। therefore x = কত পেয়েছি বলো? 4। এখন আসো এটার শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো শুদ্ধি পরীক্ষা করার জন্য যে নিয়মটা তোমাদের শিখিয়েছিলাম আগে ভিডিওতে, মনে আছে তোমাদের? যদি মনে থাকে ওকে ফাইন, যদি মনে না থাকে তাহলে তোমরা আগের ভিডিওটা দেখে আসো। শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয়? প্রথমে বাম পক্ষ লিখো। বাম পক্ষ কত? x + 1। x + 1। তো বাম পক্ষের যে মানটা সেটা হচ্ছে x + 1। তো x এর মানটা কত পেয়েছি আমরা? 4। তো x এর মানটা বসাই দাও। 4 + 1 = কত? 5। এটা কি ডান পক্ষের সমান না? ডান পক্ষের সমান কিন্তু। তো সমান সমানের ডান পক্ষ লিখতে পারি এখানে, অথবা এখানে ডান পাশে লিখে আমরা ডান পক্ষ কত? 5। তাহলে কি লিখবো? যেহেতু সমীকরণের উভয় পক্ষ সমান, সুতরাং সমীকরণটির সমাধান কি হয়েছে বলো? সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। ওকে, তুমি কিন্তু সবাই কিন্তু সাথে সাথে করে ফেলবা। দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করবা। ওকে, ঠিক আছে। 2 নম্বরে চলে যাই। এটা কি সবাই বুঝছো? আশা করি বুঝছো। ঠিক আছে, 2 নম্বরে চলে যাচ্ছি। ঠিক আছে, 2 নম্বর প্রবলেমটা দেখো। 2 নম্বর বলছে যে সমীকরণটির মূল নির্ণয় করো। x - 3 = 7। সমীকরণটির মূল নির্ণয় করতে বলছে। x - 3 = 7। তো সমীকরণে যদি মূল বের করতে বলে তাহলে এখানে তো শুদ্ধি পরীক্ষা করার দরকার নেই, আছে কি? নাই, শুধু মূল বের করব। মূল মানে কি? চলকের মান। চলকের মান কি সমীকরণের মূল বলা হয়। তো বা x = 7 + 3, therefore x = 10। therefore সমীকরণটির মূল কত? x = 10, বা শুধু 10 লিখতে পারো তোমরা। ওকে, পর্যন্ত। দ্যাটস ইট 2 নাম্বার। এবার আসো 3 নাম্বার কি বলছে। 3 নাম্বার বলছে যে সমাধান করো 2x + 5 = 15। 2x + 5 = 15। 3 নাম্বার। তো মুছে দিলাম এটা, তোমরা উঠে ফেলো সাথে সাথে। x + 5 = 15। ঠিক আছে, আমি উঠাই ঠিক উঠেছি কিনা? সরি, 2z = 2z + 5। এখানে z দেওয়া আছে। তো 2z + 5 = 15। তো x থাক আর z থাক, এটা তো চলক, তাই না? এই চলকের মানটাই আমরা বের করব। তো বা দাও, বা 2z প্লাস দিব না, কারণ এই 5টাকে তুই পাশে নিয়ে যাব আমরা। চলকটাকে সবসময় সমীকরণে বাম পাশে রাখা হয়, মনে রাখবা। চলককে কোন পাশে রাখা হয়? বাম পাশে রাখতে হয়। তো 15 আর এই পাশে -5, এই পাশে কি হয়ে যাবে? +5, এই পাশে কি হয়ে যাবে? -5 হয়ে যাবে। বা 2z = কত? 2z = 10। বা z = 10/2, therefore z = 5। অতএব
সমীকরণটির মূল কত? মূল z = 5। ক্লিয়ার? ওকে, আশা করি সবাই বুঝছো। নেক্সট প্রবলেমে যাই। 4 নম্বর। 4 নম্বর কি বলছে সবাই প্রশ্নটা একটু পড়ে নিই। 4 নম্বর বলছে যে সমাধান করো 5 - x = 7। 5 - x = 7। 5 - x = 7। বাহ, আমরা জানি চলকটাকে সমীকরণের বাম পাশে রাখতে হয়। এখানে চলক কত? -x, কিন্তু ভালো করে খেয়াল করো চলকের সাথে কি আছে? মাইনাস আছে। সো -x = 7। 5 এর আগে কোনো চিহ্ন নাই মানে কি? +5। +5 এর পাশে গিয়ে কি হয়ে যাবে? -5 হয়ে যাবে। ওকে, -x = এই পাশে কত? 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে। এখন ব্যাপার হচ্ছে 2টার আগে কি, x এর আগে কি আছে? মাইনাস আছে। চলক কখনো ঋণাত্মক হয় না, চলকের মান ঋণাত্মক হতে পারে। ওকে, তো চলকের যেহেতু বাম পাশে, চলকের বাম পাশে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করতে হবে। কিন্তু শুধু মাইনাস দ্বারা তো আর গুণ করা যায় না, এই জন্য আমরা কি করব? উভয় পাশে -1 দ্বারা গুণ করব। কি করব? -1 দ্বারা গুণ করব। ওকে, তো -1 দ্বারা গুণ করলে কি হবে দেখো? মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, x আর 1 গুণ হয়ে x হয়ে যাবে। +2 এর সামনে প্লাস আর মাইনাস গুণ হয়ে -2 আর 1 গুণ করলে 2। তোমরা এই লাইনটা বিহাইন্ড দ্য সিন রাখতে পারো, তোমরা নাও দেখাইতে পারো এই লাইনটা। তোমরা যদি চলকের আগে মাইনাস থাকে সরাসরি চলকটা লিখে এই মাইনাসটা ওই পাশে যে এই মাইনাসটা সরাসরি পাশে পার করে দিবা। দ্যাটস ইট। এইটুকু তোমাদের না দেখাইলেও চলবে। আর যদি এটা দেখাও তাহলে তোমরা ডান পাশে লিখে দিবা সাইড নোট, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এটা একটা স্বতঃসিদ্ধ ছিল, তোমাদের কি মনে আছে স্বতঃসিদ্ধটা? সমীকরণের উভয় পক্ষকে যে কোনো সংখ্যা দ্বারা বা যে কোনো রাশি দ্বারা যদি যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করা হয় তাহলে সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। সো এটা একটা স্বতঃসিদ্ধ ছিল। আমরা কি করেছি? গুণ করেছি। কি দ্বারা গুণ করেছি? -1 দ্বারা গুণ করেছি। দেখো, -1 দ্বারা গুণ করেছি। গুণ করার উদ্দেশ্য কি ছিল? যাতে চলকটাকে আমরা ধনাত্মকে পাই। চলকটা ঋণাত্মক ছিল, আমরা চলকটাকে ধনাত্মক করেছি। খেয়াল রাখবা, চলক ঋণাত্মক হয় না, চলকের মান ঋণাত্মক হয়। ওকে, তো চলকটাকে ধনাত্মক করার জন্য আমরা -1 দ্বারা উভয়পক্ষকে গুণ করেছিলাম। ওকে, তাহলে সমীকরণের সমাধান কত? অতএব সমীকরণটির মূল বা সমীকরণটির সমাধান x = কত? -2। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার বলছে সমীকরণের মূল নির্ণয় করো এবং সমীকরণের শুদ্ধি পরীক্ষা করো। মূল নির্ণয় করতে বলছে, আবার শুদ্ধি পরীক্ষাও করতে বলছে। অর্থাৎ আমরা প্রথম 1 নাম্বার যে অঙ্ক করেছিলাম ঠিক সেভাবে করব। ঠিক আছে? ওকে, 5 নাম্বার বাংলায় নাম্বারটা হচ্ছে, বাংলায় দিই। তো আমরা যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা আগে লিখে ফেলি। সমীকরণটা কত দেওয়া আছে? 5y - 2 5y - 2 = 3y + 8। 5y - 2 = 3y + 8। আমি ঠিক লিখেছি কিনা একটু মিলিয়ে নাও। 5y - 2 = 3y + 8। ওকে, 3y + 8। ঠিক আছে, এখন আমরা এটাকে সমাধান করব। প্রথমে একটু ভালো করে খেয়াল করো। এতক্ষণ যে সমীকরণগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই সমীকরণগুলোতে শুধু এক পক্ষ মানে এক পক্ষে আমাদের চলক ছিল, কিন্তু এখন দেখো দুই পক্ষে কিন্তু চলক আছে, তাই না? তো দুই পক্ষে যেহেতু চলক আছে, তো এই চলকগুলোকে সমীকরণের কোন পাশে রাখা হয়? বাম পাশে। চলকগুলোকে সমীকরণের বাম পাশে রাখা হয়। তো এই জন্য এই চলকটাকে বাম পাশে নিয়ে আসবো। সো 5y এই পাশে +3y, এই পাশে কি হয়ে যাবে? -3y। এই পাশে যেই সংখ্যাটা আগে থাকবে সেই সংখ্যাটাকে আগে লিখবো তার চিহ্ন সহ। চিহ্নটা যেহেতু প্লাস, এই জন্য সামনে তো প্লাস দিতে হয় না, এই জন্য শুধু 8 লিখবো। আর -2 এর পাশে কি হয়ে যাবে? +2 বা 2y। 8 আর 2 যোগ করলে কত হয়? 10। therefore y = 10 কে 2 দ্বারা ডিভাইড করো, কত হবে? 5। তাহলে y মানটা কত পেয়েছি বলো? 5। এবার আসো, শুধু সমাধান করতে বলে নাই, শুদ্ধিও পরীক্ষা করতে বলছে। শুদ্ধি পরীক্ষা। বাম
বাম পক্ষ কত 5y minus 2, so 5 times 5 minus 2 is 25 minus 2 equal to 23. ঠিক একইভাবে আমরা ডান পক্ষের মানটা বের করে ফেলি। ডান পক্ষ হচ্ছে 3y plus 8, 3y plus 8, that means 3 times y, 3 times y মানটা কত 5, 3 times 5 plus 8, so 15 plus 8 equal to 23. একটু ভালো করে খেয়াল করো তো বাম পক্ষের যে মানটা ডান পক্ষের মানটার সমান হয়েছে কিনা, সমান হয়েছে তাই না? এখন কি লিখবো আমরা, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ কি হয়েছে সমান, লিখবো যেহেতু বাম পক্ষ ও ডান পক্ষ পরস্পর সমান, নিচে লিখবো সুতরাং বা অতএব, সুতরাং সমীকরণের সমাধান শুদ্ধ হয়েছে। সমীকরণের সমাধান কি হয়েছে, শুদ্ধ হয়েছে। ক্লিয়ার? সো সিম্পল। সমীকরণের চ্যাপ্টারটা সবচেয়ে সহজ চ্যাপ্টার তোমাদের এই বইয়ের মধ্যে, তোমরা নিশ্চয়ই বুঝছো এটা। ওকে, তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম যদি পরীক্ষা করতে বলছে কিনা দেখি, তাহলে বুঝতে হবে না। 6 নম্বর কোনো শুদ্ধি পরীক্ষা চায় নাই। ওকে, 6 নম্বর কি বলছে একটু দেখি। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। প্রশ্নটা লিখে নিয়ে গিয়া তারপর করি। কোন সংখ্যার দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। যোগফল 17 হবে। ওকে, আমরা এটা সমাধান করব। আচ্ছা, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, আচ্ছা কোন সংখ্যার দ্বিগুণ মানে কি 2 দ্বারা গুণ করাটা বোঝায় তাই না? 5 এর দ্বিগুণ কত তোমরা কি বলবো, 10, অর্থাৎ 6 এর দ্বিগুণ কত, 6 2 12। তো একইভাবে যদি কোন সংখ্যার দ্বিগুণ, এই সংখ্যাটা কি বলছে এখানে, বলে নাই, তো ওই সংখ্যাটা আমরা ধরে নিব। ওকে, যে মনে করি ওই সংখ্যাটা হচ্ছে x বা y বা z, যেটাই ধরো কোন সংখ্যার দ্বিগুণের সাথে, ওই সংখ্যার দ্বিগুণের সাথে যদি 5 যোগ করা হয় তাহলে যোগফল কত হবে, 17 হবে। আমরা সমীকরণ গঠন করব, তারপর সেটার সমাধান করব। তো আমরা সেই ক্ষেত্রে শুরুতে লিখব কি, মনে করি বা ধরি, মনে করি অজানা সংখ্যাটি বা অজানার রাশিটি, অজানা সংখ্যাটি ধরি, কারণ সংখ্যার কথা বলেছে। অজানা সংখ্যাটি কত ধরবো আমরা, ধরলাম x, সচরাচর আমরা x ধরেই করি। তো মনে করি অজানা সংখ্যাটি x। তাহলে এখন প্রশ্ন অনুসারে কত হবে, প্রশ্ন মতে বা শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তো সংখ্যাটার কত গুণ, দ্বিগুণ, সো x টাইম 2, তাই তো? একটি সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণের সাথে কত যোগ, 5 যোগ, যোগ করলে কত হবে, 17 হবে। তো যোগফলটা যেহেতু 17, আমাকে যদি বলা হয় যে 10 + 5 লিখো, তাহলে যোগফল কত হবে, আমি সমান দিয়ে লিখবো কিনা বলো? যেহেতু সমান দিয়ে লিখবো, তাহলে 10 আর 5 যোগ করলে কত হবে, 15 হবে। আমি কি সমান দিয়ে লিখে নিয়ে পরের লাইন, আমি কি শুধু 15 লিখতাম এখানে, তাহলে কিছু বোঝাই তো না, এখানে সমান দিতে হয়। ঠিক একইভাবে এখানেও যোগফলটাকে সমান দিয়ে কত হয়, যোগফল 17, আমি এখানে 17 লিখবো। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা সমীকরণ গঠন করে ফেলেছি, এখন সমাধান করে ফেলি। তাহলে x এর যে মানটা বের হবে, x এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে কি সংখ্যাটা বের করতে কি কোনো অসুবিধা হবে? না, আসলে কোনো অসুবিধা হবে না, আমরা সংখ্যাটা পেয়ে যাব সরাসরি। তাহলে আমরা কি লিখবো, 2 আর x গুণ করলে কি x2 হয় নাকি 2x হয় বলো তো? আমরা গুণের সময় শিখেছিলাম যে একটি সংখ্যা আর একটা চলক যদি গুণ করা হয় অবশ্যই সংখ্যাটা আগে লিখতে হয়। তো সংখ্যাটা আগে লিখো, কত হবে, 2x + 5 = 17। এখন নরমাল সমীকরণের মতো হয়ে গেছে কিনা দেখো তো, ইয়েস, -5 বা 2x = কত, 12, therefore x = 12 / 2। আচ্ছা, এখানে বাদি অতএব প্লাস লাইনটা দিই, অতএব 6, 17 থেকে 5 বাদ দিলে তো 12 হয় তাই না? ভুল যদি না করি তাহলে x এর মানটা কত,
6। অতএব নির্ণয় সংখ্যাটি কত? 6। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড। নেক্সট প্রবলেমে যাব 7 নম্বরে। 7 নম্বর বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 16, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে। আমরা কি ক্রমিক সংখ্যা সবাই জানি? ক্রমিক সংখ্যা কি? দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বলছে 16, তাহলে সংখ্যা দুটি কত? স্বাভাবিক বিজোড় সংখ্যা বলছে, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো প্রথমে আসো আমরা অঙ্কটা করার আগে ক্রমিক সংখ্যা সম্বন্ধে একটু জেনে নিই। ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, আর একটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। ঠিক আছে? এই তিনটা জিনিস সম্বন্ধে একটু জানতে হবে। কোনটা করার আগে? 7 নাম্বারটা করার আগে। আমরা 7 নাম্বারটা সমাধান করব। তো ক্রমিক সংখ্যা কি? যখন তোমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ওঠো, যেমন 4 থেকে 5 বা 6 থেকে 7 এ উঠবা, তখন তোমার একার এক রোল হয় নাকি আরো 4-5 জনের এক রোল হয়? যখন টিচার রোল কল করে 1 1 1 3-4 জনকে 1 বলে না, তাই না? একজনকে 1 বলে, তারপর 2 বলে, তারপর 3 বলে, তাই তো? অর্থাৎ ক্রম অনুসারে নাম প্রেজেন্ট করা হয়। তো এটি হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যাগুলো মনে রাখবা যে যদি কতগুলো সংখ্যার মধ্যকার ব্যবধান এক এক করে হয়, তখন সেই সংখ্যাগুলোকে বলা হবে ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা কোনগুলো একটু দেখি। ক্রমিক সংখ্যা কোনগুলো? ক্রমিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। দেখো প্রত্যেকটার পরের পদের চেয়ে আগের পদের পার্থক্য, পরের পদ থেকে আগের পদ যদি মাইনাস করো তাহলে বিয়োগফল কত হবে? 1 করে হবে। কত করে হবে? 1 করে হবে। আর এখানে কি বলছে? ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক কি সংখ্যা? জোড় সংখ্যা। প্রথম সংখ্যাটা কত বলো তো? 1 কি জোড়? নিশ্চয়ই না। তো প্রথম জোড় সংখ্যা কত? 2। 3 কি লিখতে পারবো? 3 কি জোড়? না। তারপরে জোড় সংখ্যা কত? 4। তারপরে জোড় সংখ্যা কত? 6। তারপরটা কত? 8। ভালো করে খেয়াল করো। তারপরেরটা 10। এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যার মধ্যকার পার্থক্য কত? 2 করে। কত করে পার্থক্য? 2 করে। ঠিক একইভাবে ক্রমিক বিজোড় সংখ্যার পার্থক্যগুলো দেখি। প্রথমে একটা 1, তারপর একটা 3, তারপর একটা 5, তারপর একটা 7, তারপর একটা 9, এভাবে সারা জীবন লিখলেও শেষ হবে না। তো এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, এটা ক্রমিক জোড় সংখ্যা, এটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। ভালো করে খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে x হচ্ছে একটা ক্রমিক সংখ্যা, শুধু ক্রমিক, জোড় বা বিজোড় কিছু বলি নাই, শুধু ক্রমিক বলেছি। কি বলছি? শুধু ক্রমিক। তো x যদি ক্রমিক সংখ্যা হয়, এর পরের সংখ্যাটা পেতে গেলে আমি কি করব? এর সাথে 1 যোগ করব, অর্থাৎ x + 1। এখন যদি বলা হয় স্যার তারপরেরটা কত হবে? তো পূর্বের যেটা আছে সেটার সাথে আমি কি করব? আরো 1 যোগ করে দিব, অর্থাৎ যেটাই পাবো তারপরেরটা পাইতে গেলে 1 1 করে যোগ করতে হবে। তারপরেরটা কত হবে? x + 1 + 1 + 1, তাই তো? এটা যদি x + 2 হয়, তারপরেরটা হবে x + 3, অর্থাৎ 1 1 করে বৃদ্ধি পেয়েছে। এগুলো কি সংখ্যা বলো? এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, শুধু ক্রমিক সংখ্যা। আর ক্রমিক জোড় সংখ্যা, আমি যদি x বলতাম ক্রমিক জোড় সংখ্যা, এটা হচ্ছে একটা ক্রমিক জোড় সংখ্যা। তো পরের ক্রমিক জোড় সংখ্যা বের করার জন্য কি করব আমি? কত করে বৃদ্ধি পেয়েছে দেখো তো? 2 করে বৃদ্ধি পেয়েছে না? প্রত্যেকটাতে 2 2 2 করে বৃদ্ধি পেয়েছে। তো প্রথমটা যদি x হয়, পরেরটা কত হবে? x + 2। তারপরটা কত হবে? x + 4। তারপরটা x + 6। তারপরটা x + 8, লাইক দিস। এভাবে আমরা সারা জীবন লিখেও শেষ করতে পারবো না। দেন নেক্সট ক্রমিক বিজোড় সংখ্যা। এই ক্ষেত্রে ব্যবধানগুলো একটু খেয়াল করি। ব্যবধানগুলো কত? 2, এখানকার ব্যবধান 2, এখানকার ব্যবধান 2, তাই ব্যবধান 2। তো এটার ব্যবধানও 2 2 করে। তো প্রথমেটা যদি x হয়, তারপরটা হবে x + 2, তারপরটা হবে x + 4। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার জোড় সংখ্যার ক্ষেত্রেও x + 2 x + 4, বিজোড় সংখ্যার ক্ষেত্রেও x 2 x + 4, একই কেন হলো? একটু ভালো করে খেয়াল করো। আমি বিজোড় সংখ্যা যখন লিখব তখন কি 12 লিখবো না 13 লিখবো? 12 আর 13 এর মধ্যে 13 লিখবো। তো 13 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে? পরেরটা পাওয়া যাবে, তাই না? 15। আর 12 এর সাথে যদি 2 যোগ করি তাহলে তারপরেরটা পাওয়া যাবে 14। অর্থাৎ প্রথমটা যদি জোড় হয়, পরেরটার সাথে 2 যোগ করলে পরের জোড়টা পাওয়া যাবে। আর প্রথমটা যদি বিজোড় হয়, তো এর সাথে 2 যোগ করলে পরের বিজোড় সংখ্যাটা পাওয়া যাবে। বুঝতে পারছো? তো ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা আর ক্রমিক বিজোড় সংখ্যার ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তো আসো এবার ওকে
সো প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল মেবি, দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল বলছে 16, তাহলে সংখ্যা দুটি কত? দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। আচ্ছা আমি যেহেতু কোনো সংখ্যাই জানি না এই জন্য মনে করবো, মনে করি প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা কত? x ধরলাম, এবং দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা কত? x প্লাস 2, অর্থাৎ জোড় হোক আর বিজোড় হোক আমি কত করে বৃদ্ধি করব? 2 2 2 2 করে বৃদ্ধি পাবে। প্রথমটা x হলে পরে x প্লাস 2, তারপর x প্লাস 4, পরে x প্লাস 6 এভাবে হবে। আর ওই শুধু যদি ক্রমিক বলতো, জোড় বা বিজোড় কিছু না বলতো, তখন x পরে x প্লাস 1 পরে x প্লাস 2, অখণ্ড বলুক আর নরমালি বলুক, অখণ্ড বললেও চিন্তা করার দরকার নেই, মানে টেনশন করবা না যে দুইটি অখণ্ড ক্রমিক, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা বোঝায়, মনে রাখবা। তো এগুলো কি পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। এবারে আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি, অনেক সময় তোমরা এখানে ডট ডট দাও, ডট ডট খেয়াল রাখবা যে ডট ডট শুধুমাত্র আমরা সাধারণত ঐকিকের অঙ্কগুলোতে করে থাকি, প্রথম লাইনটা লিখে দ্বিতীয় আর তৃতীয় লাইনে আমরা ডট ডট দিয়ে লিখি, কিন্তু সাধারণত অন্যান্য ক্ষেত্রে তোমরা ডট ডট ইউজ করবা না, ঠিক আছে? আর ডট ডট ইউজ করার সময় তোমরা এরকম এরকম দাগ দাও, এরকম দাগ দিবা না কখনোই না, ঠিক আছে? ডট ডট ইউজ করতে গেলে যে চিহ্নটা তোমাদের বইয়ে আছে দেওয়া, ঠিক সেভাবে কমার মতো একটা সাইন দেওয়া আছে, ঠিক সেভাবে দিবা, দুইটা করে কমা দিবা। এবার আসো দুটি প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা, তাই না? তাহলে প্রশ্ন মতে কি এই দুটার যোগফল কত? এই দুটার যোগফল হচ্ছে 16, x প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 16। তো যোগফল যেহেতু এই জন্য সমান চিহ্ন দিয়ে যোগফল x, বা x আর x যোগ করলে কয়টা x হবে বলো? দুইটা x প্লাস 2 সমান 16। সো 2x ইকুয়াল টু 16, এই পাশে প্লাস 2 এই পাশে কি হয়ে যাবে? মাইনাস 2, বা 2x ইকুয়াল টু 14, বা x ইকুয়াল টু 14 ডিভাইডেড বাই 2, therefore x ইকুয়াল টু কত পাবো বলো? 7। এই যে 7, x টা কি ছিল বলো তো? x ছিল প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা, x কি ছিল? প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা। তো প্রথমটা পেয়ে গেছি আমরা, তো দ্বিতীয়টা পাওয়ার জন্য কি করব? প্রথমটার সাথে 2 যোগ করে দেব, দ্যাটস ইট। অতএব প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা 7, অতএব দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা 7 প্লাস 2 ইকুয়াল টু 9। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা নিচে কমেন্টসে জানাও। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, নাম্বার 8। 8 নম্বর প্রবলেমটা একটু উঠে নিই। 8 নম্বর বলছে 2:3 অনুপাতটির 2:3 অনুপাতটির পূর্বরাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে? 8 নম্বর 2:3 অনুপাতটির পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে? ঠিক আছে, এবার আসো আমরা যখন অনুপাত চ্যাপ্টারটা করেছিলাম 2.1, তোমাদের মনে আছে আমি প্রাথমিক আলোচনাগুলো কি করেছিলাম? যে অনুপাতে দুইটা রাশি থাকে, মানে সরল অনুপাতে পূর্ব রাশি আর উত্তর রাশি। কোনটা পূর্ব রাশি বলো তো? 2 নাকি 3? 2, তাই না? আচ্ছা, অনেকে অ্যান্সার করছো, আমি শুনতে পাচ্ছি না কিন্তু তোমাদের কথা। আচ্ছা ঠিক আছে, 2:3 অনুপাতটি পূর্ব রাশির সাথে কত যোগ করলে? তাহলে 2 এর সাথে যোগ করবো না 3 এর সাথে বলো তো? কোনো কিছু যদি যোগ করতে হয় বলছে পূর্ব রাশির সাথে যোগ করো। পূর্ব রাশি কত? 2, সো 2 এর সাথে যোগ করব। কত যোগ করব জানি না, আর যেটা জানি না সেটা কত? x। এই জন্য সমাধান শুরু করার সময়, মানে সমাধানের লেখার পরে আমরা কি লিখব? মনে করি পূর্ব রাশির সাথে কত যোগ করতে হবে? x যোগ করতে হবে।
ওকে, মনে করি পূর্বের সাথে x যোগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে কি লিখব? প্রশ্ন মতে 2 প্লাস x, 2 এর সাথে x যোগ করলাম অনুপাত 3, ঠিক আছে, সমান 2 অনুপাত 3ই শুধু 2 এর সাথে x যোগ করতে হবে দেখে 2 এর সাথে x যোগ করে গেছি। তাছাড়া কি 2 অনুপাত 3 লিখছি না? 2 অনুপাত 3। এখন কত হবে? যেটা হবে সেটা কত? 5 অনুপাত 1, 5 অনুপাত 1 অর্থাৎ 5:1। বা তোমাদের মনে আছে যে প্রতিটা অনুপাত এক একটি ভগ্নাংশ, যার পূর্ব রাশিটা হচ্ছে লব আর উত্তর রাশিটা হচ্ছে হর। তো পূর্ব রাশি যদি লব হয় তো লব তো সবসময় উপরে থাকে, ঠিক একইভাবে এখানেও 5/1। এবার আসো ক্রস মাল্টিপ্লিকেশন। আমরা 2.1 এর 3 নাম্বার অঙ্ক করেছিলাম, কিভাবে মনে আছে? ওকে, মনে না থাকলে তোমরা ভিডিওটা আবার রিভিউ করো। সো 1 আর 2 + x টাকে গুণ করব। কেন? এখানে চলকের মানটা আমাদের বের করার উদ্দেশ্য। তো চলক যেখানে আছে সেই গুণটা আগে করব। 2 + x গুণ 1 = 5:3। ওকে, বা কত হবে তাহলে? 2 + x = 5 আর 3 গুণ করলে কত হয়? 15। বা x = 15 - 2, therefore x = কত? 13। x কি ছিল বলো তো? পূর্বের সাথে কত যোগ করতে হবে সেটা ছিল x। তো পূর্বের সাথে কত যোগ করতে হবে সেটাই তো উত্তর। তো আমাদের উত্তর আমরা পেয়ে গেছি যে পূর্বের সাথে 13 যোগ করতে হবে। অতএব 13 যোগ করতে হবে। ওকে, তুমি কি সবাই বুঝছো এটা? এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা 2 থেকে 3 বার নিজেরা প্র্যাকটিস করো, তারপরে পরের অঙ্কটাতে চলে যাও, ঠিক আছে? ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি, 9 নম্বরে। সো 9 নম্বর প্রবলেমটা দেখো। 9 নম্বর প্রবলেম কি বলছে? 9 নম্বর প্রবলেম বলছে যে মিনের কাছে 12টি মার্বেল ছিল। মিনে একটা মেয়ে, তার কাছে 12টা মার্বেল ছিল। আমি প্রশ্নটা মুছে দিই এটাকে। খুবই সহজ একটা অঙ্ক, 9 নম্বর। সমাধান বলছে, প্রশ্নটা পড়ছি, তোমরা পড়ে নাও। মিনের কাছে 12টি মার্বেল ছিল। সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল আছে। ওকে ফাইন, তার কাছে কয়টা ছিল? 12টা ছিল, তাই না? কনক চাকমা তার বন্ধু, তো কনক চাকমা হোক আর যাই হোক, তো তাকে কিছু মার্বেল দিয়েছে। কয়টা দিয়েছে বলা হয় নাই, দেওয়ার পর তার কাছে আর কয়টা আছে? 7টা আছে। তো 12টা ছিল, এখন 7টা আছে, তার মানে বুঝতেই পারছো কয়টা দিয়েছে বলো? আমার কাছে 10 টাকা ছিল, এখন 3 টাকা আছে, তার মানে কি আমার কাছে আমার খরচ হয়েছে কয় টাকা? বিয়োগ করবো না আমরা? সো বিয়োগ করে আমরা বের করতে পারবো। সো কনক চাকমার কাছে 12টা ছিল, এখন 7টা আছে, তার মানে তো 5টা দিয়ে দিয়েছে। সো সিম্পল বের করা, এটা জাস্ট বিয়োগ করলে বের হয়, কিন্তু সমীকরণের মাধ্যমে করতে হবে, তাই না? তো এই জন্য আমরা সমীকরণটা লিখে ফেলি। ওকে, তো প্রশ্নটা আমি আরেকবার পড়ছি যে মিনের কাছে 12টি মার্বেল ছিল। সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল থাকলো। সে কনককে কয়টি মার্বেল দিল? তো কয়টি দিল এটা কি আমরা জানি? জানি না। আর যেটা জানি না সেটা কত? x। লিখো, মনে করি কনককে দিয়েছিল কয়টি? xt, তাই না? মনে করলো না কনককে কয়টি দিয়েছিল? xt দিয়েছিল প্রশ্ন মতে। আচ্ছা বলো তো তার কাছে কয়টা ছিল? 12টা ছিল। দিল কয়টা? দেওয়া মানে কি যোগফল না বিয়োগফল? আমার কাছে ধরো যে 20 টাকা আছে, আমি তোমাকে 5 টাকা দিয়ে দিলাম, তার মানে কি আমার কাছে এখন 25 টাকা হবে? অবশ্যই না। 5 টাকা দিয়েছি তোমাকে, মানে কি কমে যাবে। তো 20 টাকা থেকে 5 টাকা তোমাকে যদি দিয়ে দিই, তাহলে আমার কাছে 15 টাকা থাকবে, তাই না? হ্যাঁ, গরিব মানুষ অনেক। আচ্ছা ওকে, সো 12 মাইনাস কত? কয়টা দিয়েছে? x সমান কত? 12 মাইনাস x। তার কাছে কয়টা থাকলো? যে কয়টা থাকলো সেটা হচ্ছে 7টি। বা আমরা জানি চলককে বাম পাশে রাখতে হয়। এই পাশে -12, এই পাশে কি হয়ে যাবে? সরি +12, এই পাশে কি হয়ে যাবে? -12। বা -x = মাইনাস কত? 5। কি বলেছিলাম? এক পাশে যদি মাইনাস থাকে, পরের পাশে জাস্ট মাইনাসটা ট্রান্সফার করে দিলেই হয়ে যায়।
কিন্তু যদি উভয় পাশে মাইনাস থাকে তাহলে কি করতে হয়, উভয় পাশে মাইনাস উঠাই দিই। তো বিহাইন্ড দ্য সিন কি, বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি। গুণ করলে কি হবে, আমি তোমাদের বলেছিলাম যে চলক কখনো নেগেটিভ হয় না, চলকের মান নেগেটিভ হতে পারে। সো -x রাখা যাবে না, x কে যে কোনো ভাবে প্লাস করতে হবে। তো এই জন্য আমরা কি করেছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে এটা পেয়েছি, তাই না? বা মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, গুণের সময় আগে চিহ্নের সাথে চিহ্ন গুণ হয়, তারপর সংখ্যার সাথে সংখ্যা, দেন চলকের সাথে চলক। তো এখানে দেখো সংখ্যার সাথে চিহ্নের সাথে চিহ্ন যদি গুণ করি, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। এখানে কোনো একটা সংখ্যা আছে 1 আর একটা চলক আছে x, তো 1 আর x গুণ করলে শুধু x হয়। সো কি লিখবো, শুধু x। আর এই পাশে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 5 আর 1 গুণ করলে 5 হয়। তো x = 5। আমি তোমাদের কি বলেছিলাম, এই লাইনটা যদি না লিখো তাহলে তোমাদের এটাও লিখতে হবে না, তখন সরাসরি তুমি কি দিবা, x = 5। বিহাইন্ড দ্য সিন কিন্তু এটা থাকবে সব সময়, তোমরা যদি বুঝে থাকো তাহলে x = 5 তোমরা লিখতে পারবে। অতএব যাও লাস্ট লাইন, অতএব x = 5। তো সে গণকে তাহলে কয়টা দিয়েছিল, x এর ভ্যালু যা হবে, x এর মান যা হবে সেই কয়টা তো গণককে দিয়েছিল, তাই না? তো x এর মান কত পেয়েছি, 5 পেয়েছি। সো সে গণককে দিয়েছিল 5টি। দেখো অতএব গণককে 5টি কি দিয়েছিল, বড়ই দিয়েছিল না মার্বেল, মার্বেল না, গণককে 5টি মার্বেল দিয়েছিল। ক্লিয়ার, আশা করি। ওকে, সহজ ছিল। আমরা 10 নম্বর করব এখন। 10 আর 11 এই দুইটা হচ্ছে আমাদের সৃজনশীল অঙ্ক। সবাই একটু মনোযোগী হও, খুবই সহজ। 10 নম্বর, আমি প্রশ্নটা পড়ছি, তোমরা নিজেদের বই থেকে প্রশ্নটা পড়ে নাও। তোমরা আগে পড়ে নাও, দরকার হলে ভিডিওটা পজ করো, পজ করে তোমার প্রশ্নটা আগে বোঝো, পড়ো, দেন আমি পড়ে বোঝাই, বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, আমি পড়ছি। শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। তো দোকানদার তাকে 20 টাকা ফেরত দিল। বুঝতে পারছো, 50 টাকা দোকানদারকে দিল আর দোকানদার তার টাকা রেখে 20 টাকা ফেরত দিল। তার মানে বুঝতে পারছো 50 থেকে যদি 20 বাদ দিয়ে 30 টাকা, তাহলে 30 টাকা সে রাখছে। তো 30 টাকা যদি সে রেখে দেয়, তার মানে হচ্ছে 6টা কলমের দাম হচ্ছে 30 টাকা, তাই না? সো সিম্পল হিসাব। ওকে, তো দোকানদার তাকে 20 টাকা ফেরত দেওয়ার পর কি করলো সে, শিহাব অন্য একটি দোকানে প্রতিটি y টাকা দামে 3টি খাতা কিনলো। একটা খাতার দাম হচ্ছে y টাকা, তো 3টা খাতা কিনছে। 3টা খাতা মানে কি, 3 টাইমস y, অর্থাৎ 3 গুণ y, 3y টাকা। ওকে ফাইন, এটা ছিল আমাদের উদ্দীপক। আর প্রশ্নটা হচ্ছে ক নাম্বার, প্রতিটি কলমের দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। তো কলমের দাম আমরা যেহেতু জানি না, তো ধরতে হলো না এখন, যেহেতু বলেই দিয়েছে যে প্রতিটি কলমের দাম x টাকা ধরে সমীকরণ গঠন করো। তো 30 টাকা সে রেখেছিল, অর্থাৎ 50 টাকা দেওয়ার পর 20 টাকা ফেরত পেয়েছিল, তাই না? আচ্ছা, লিখো, দেওয়া আছে। একটি কলমের দাম কত টাকা বলো, x টাকা। অতএব যেহেতু কয়টা কলম কিনছিল, 6টি, তো 6টি কলমের দাম কত হবে বলো, 6টি কলমের দাম 6 টাইমস x টাকা। আমরা জানি সংখ্যা আগে লিখতে হয়, চলক পরে লিখতে হয়। সো 6x টাকা, এই টাকা কলম কিনতে তার খরচ হয়েছিল। প্রশ্ন মতে কি লিখতে পারি, সমীকরণটা কি হবে, প্রশ্ন মতে টোটাল টাকা দিয়েছিল 50। টোটাল কয় টাকা দিয়েছিল দোকানদারকে বলো, 50 টাকা দিয়েছিল, তাই না? তো দোকানদার কয় টাকা রেখেছিল, মানে আমাদের খরচটা কত, 6x। এটা রাখার পর যেটা ছিল সেটাই তো দোকানদার আমাকে ফেরত দিয়েছে, তাই না? তো সমান সমান কত ফেরত দিয়েছে বলো, 20। ওকে, বা -6x = 20, আর এই পাশে 50 পাশে কি হয়ে যাবে, -50, অর্থাৎ -6x = -30। বা যেহেতু x সম্বলিত সমীকরণ চেয়েছে, সমীকরণটা দেখাও x এর মাধ্যমে। তো 6x = যেহেতু উভয় পাশে মাইনাস আছে, তোমাদের বলেছিলাম আগের অঙ্কটাতে যে উভয় পাশে মাইনাস থাকলে কি করতে হয়, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। তাহলে গুণ করার পর যেটা থাকবে কত থাকবে, 6x = 30 থাকবে, অর্থাৎ মাইনাস গুলো উঠিয়ে দাও। ওকে, তাহলে এটাই হচ্ছে সমীকরণ।
অতএব নির্ণয় সমীকরণ 6x = 30। তোমরা যদি এটাও রাখতা উত্তর তাও ভুল হতো না, এটাও কিন্তু সমীকরণ। কিন্তু দেখো দুইটা সংখ্যা থাকার কারণে আমরা সংখ্যা দুটো বিয়োগ করে দেখিয়ে দিয়েছি, জাস্ট আর কিছু না। সো নেক্সট প্রবলেমটা দেখো, খ নাম্বার একটু পড়ে নাও কি বলছে। খ নাম্বার এই সমীকরণটা মনে রেখো, 6x = 30। ওকে, মুছে দিলাম। খ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। খ নাম্বার প্রশ্ন বলছে যে প্রতিটি কলমের দাম বের করো। আমরা ক নাম্বারে যে সমীকরণ গঠন করলাম, কোন হতে পায় সৃজনশীল অঙ্কে এটা সবচেয়ে মানে ভালো আর মজার দিক হচ্ছে আমরা উপরে যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলোর রেজাল্ট আমরা অনায়াসে আর না করে আমরা অঙ্কগুলোর রেজাল্ট ব্যবহার করতে পারি। যেমন দেখো ক নাম্বার কোন হতে পায় কি পেয়েছিলাম, কোন হতে 6x = 30, দ্যাটস ইট। এখন x এর ভ্যালুটা বের করে ফেললাম, therefore x = 5। x কি ছিল মনে আছে? x হচ্ছে প্রতিটি কলমের দাম। তাহলে বলো প্রতিটি মানে কয়টি বোঝায়? একটি। অতএব প্রতিটি কলমের দাম কত? 5 টাকা। প্রতিটি কলমের দাম 5 টাকা, দ্যাটস ইট। এবার আসো গ নাম্বার, বলছে তিনটি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? তিনটি খাতার দাম 6টি কলমের দামের সমান। আচ্ছা 6টি কলমের দাম কত ছিল? 30 টাকা, তাই না? তাহলে ক নাম্বার হতে পায় 6টি কলমের দাম হচ্ছে 30 টাকা। আর তিনটি খাতার দাম কত বের করতে হবে? একটা খাতার দাম কত ছিল উদ্দীপকে? একটা খাতার দাম ছিল y টাকা, তাহলে তিনটা খাতার দাম কত হবে? 3y টাকা, তাই তো? ও এটা খ নাম্বার করেছি, কিন্তু এটা কিন্তু খ নাম্বার দিয়ে দিও তোমরা, এটা খ নাম্বার ছিল। ওকে, গ নাম্বার। এবার আসো গ নাম্বার, বলো যে একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে y টাকা। অতএব তিনটি খাতার দাম 3 টাইমস y টাকা, অর্থাৎ 3y টাকা। এবং 6টি কলমের দাম কত বলো, মনে আছে? একটা কলমের দাম 5 টাকা হলে 6টির দাম কত? 6টি কলমের দাম 5 টাইমস 6 টাকা। সরাসরি লিখতে পারতাম, আমরা করে দেখালাম যে একটা কলমের দাম 5 টাকা পেয়েছি, তাহলে 6টা কলমের দাম 5 × 6 = 30 টাকা। এখন প্রশ্ন অনুসারে বা প্রশ্নের মতে, যে প্রশ্ন কি বলছিল যে তিনটি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? অর্থাৎ আমাদের শর্ত অনুসারে যে তিনটি খাতার যে দাম আর 6টি কলমের যে দাম এই দুটো সমান, এই দুটো কি সমান? তো মাঝখানে সমান চিহ্ন দিয়ে আমি তো লিখতেই পারি না? পারি। তাহলে লিখো প্রশ্ন মতে 3y = 30 বা y = 30 divided by 3, that means y = 10। তাহলে একটা খাতার দাম কত ছিল? 10 টাকা। অতএব প্রতিটি খাতার দাম 10 টাকা। ক্লিয়ার? 10 নম্বর সবাই বুঝছো? ওকে, 11 নম্বরে চলে যাব আমরা এখন। তো 11 নম্বর প্রবলেমটা সবাই একটু পড়ে নাও। 11 নম্বর প্রবলেমটা পড়ে নাও সবাই। আমি একটু মুছে দিই। ক নম্বর পড়ছো সবাই? আমি পড়ছি, একটু বুঝিয়ে দিই। দেখো বলছে কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল কোন সংখ্যার 4 গুণ। আমরা যেহেতু সংখ্যাটা জানি না, আমরা ধরে নিলাম x, তাহলে x এর 4 গুণ কত হবে? 4x। সেখান থেকে যদি 5 বাদ দিই তাহলে 4x - 5 বাদ দিলে যে বিয়োগফল পাওয়া যায়, অর্থাৎ 4x - 5ই তো পেয়েছি। এটা হচ্ছে সংখ্যাটার দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। সংখ্যাটা মানে কোনটা? x। তো x এর দ্বিগুণ মানে কি? 2x। আর 19 বেশি মানে কি? তোমার কাছে যত টাকা আছে তার চেয়ে আমার 19 টাকা বেশি আছে, তার মানে হচ্ছে তোমার টাকার সাথে আমার 19 টাকা যোগ। ওকে,
ক নম্বর প্রশ্ন বলছে সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। সংখ্যাটি যদি কি হয় x হয় তাহলে তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করতে বলছে। তো দেওয়া আছে সংখ্যাটি x, দেওয়া আছে সংখ্যাটি x। প্রশ্ন মতে বলছে একটি সংখ্যার 4 গুণের সাথে 5 যোগ করলে না বিয়োগ করলে সরি, একটি সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, আমি পড়ছি, একটি সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল, এই যে বিয়োগফলটা হবে কত হবে, যেটা হবে সেটার আগে তো মাইনাস চিহ্ন দিতে, সমান চিহ্ন দিতে, তাই না? কত হবে? বিয়োগফল হবে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। সংখ্যাটির দ্বিগুণ কত? 2x। 19 বেশি মানে কি, যোগ না বিয়োগ? 19 বেশি মানে যোগ। ওকে, তোমাদের পাঠ্য বই অঙ্কটা ভুল করে দেওয়া আছে, মেবি না, শিওর ভুল দেওয়া আছে, এখানে হয়তো মাইনাস দেওয়া আছে, তোমরা এটি দেখে নিও। সো 4x, এই পাশে 2x, এই পাশে কি হয়ে যাবে -2x, এই পাশে 19 আর এই পাশে -5 এসে কি হয়ে যাবে +5। সো 2x = 24। ঠিক আছে, তোমরা চাইলে এটাই রাখতে পারো যদি শুধু সমীকরণটাই চেয়েছে, তাই না? সো আমরা 2x = 24 পর্যন্ত না আসলেও চলবে। আমি যদি শুধু এতটুকু রেখে দিতাম সমীকরণটা তাহলে কিন্তু চলতো, এতটুকুই রাখো, সমস্যা নেই। তাহলে খ নাম্বার পরে 2 করি। ঠিক আছে, খ নাম্বার কি বলছে? খ নাম্বার বলছে যে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি মানে কি x এর মানটা চেয়েছে, তাই না? খ নাম্বার তো ক হতে পাই, লিখো ক হতে পাই 4x - 5 = 2x + 19, বা 4x - 2x = 19 + 5, বা 2x = 24, therefore x = 24 divided by 2 = কত? 12। তাহলে x এর মান কত পেলাম? 12। অতএব x এর মান 12। ওকে, x এর মান 12। x এর মান চাই না, যে সংখ্যাটি, অতএব সংখ্যাটি লিখো। অতএব সংখ্যাটি 12। লেটস গো গ নাম্বার করি। গ নাম্বার কি বলছে সবাই একটু খেয়াল করি, খুবই সহজ। বলছে সংখ্যাটি মানে কোনটি বলো? এই যে 12 পেয়েছিলাম, 12 খ নাম্বার যে উত্তরটা পেয়েছি। সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। খুবই সহজ। ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর প্রতিটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ডিফারেন্স কত হয়? 1 করে হয়। কত করে হয়? 1 করে। সাপোজ আমি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা x, তো তারপরের সংখ্যাটা কত হবে? x + 1, তারপরেরটা কত হবে? x + 1 + 1, অর্থাৎ পূর্বে যা থাকবে সেটার সাথে এক এক করে বৃদ্ধি হবে। তো আসো মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি x, অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে বলো? জোড় বা বিজোড় কিছু বলছে? জোড় বা বিজোড় উল্লেখ থাকলে আমরা 2 করে যোগ করে দেব। 2 করে, কত করে? 2 করে যোগ করে দেব। কিন্তু শুধু ক্রমিক যদি বলে তাহলে কত করে যোগ করব? জাস্ট 1। অতএব তৃতীয় ক্রমিক সংখ্যা কত বলো? তৃতীয় ক্রমিক সংখ্যা x + 1 + 1, অর্থাৎ পূর্বে যা ছিল সেটার সাথে এক যোগ হয়ে গেল, অতিরিক্ত এক যোগ হয়ে গেছে। দেখো পূর্বে তো এটা ছিল, তাই না? তো আমি এটা থেকে লিখেছি, তারপর 1 যোগ করে দিয়েছি। তো এটা সমান কত লেখা যেতে পারে? x + 2, x + 2। তোমরা সরাসরি এটাও লিখতে পারো, x + 1 পরটা x + 2, পরটা যদি চাইতো তাহলে x + 3 লিখতাম। চাই না যেহেতু আমি 3টা লিখেছি, তো 3টাই আমি লেখা শেষ। প্রথমেরটা আবার x + 1 ধরো না, অনেকে মিস্টেক করে x + 1 প্রথমটা x + 1 ধরে ফেলে। তো যেটাই হোক প্রথমেরটা x ধরবে, ওকে? এখন আসো প্রশ্ন মতে 3টা সংখ্যার যোগফল। তো প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে x + 1 লিখলাম যোগ, পরেরটা কি x + 2। এই 3টা যোগ করলে যেটা পাবো সেটা ওই সংখ্যাটির সমান। সংখ্যাটা কত? 12। 12 কোথা থেকে পেয়েছি মনে আছে না ভুলে গেছো? আচ্ছা ওকে, খ নাম্বারে পেয়েছিলাম সংখ্যাটা 12। তাহলে এখন আসো বাদ।
এখানে কয়টা এক্স আছে দেখো তো, 3টা। তাহলে কি লিখবো, 3x প্লাস 2 আর 1 যোগ করলে কত হয়, 3 সমান সমান 12, বা 3x equal to 12 minus 3, বা 3x equal to 9, therefore x equal to 9 divided by 3 সমান সমান কত বলো, 3। চেয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আচ্ছা আমাকে বলো এই তিনটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, x নাকি x plus 1 নাকি x plus 2? সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে x। তো x যা হবে তার সাথে 1 যোগ করলে পরেরটা পাবো, তাই না? তো প্রথমটা যদি 3 হয়, পরেরটা তো 3 যোগ 1 4 হবে, পরেরটা 3 যোগ 2 5 হবে। সো সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে x। তো x এর মানই তো পেয়েছি। ওকে, ক্ষুদ্রতম সংখ্যাটি ওকে, আমরা উদাহরণ শেষ করলাম। অনুশীলনী 5-এর 1 থেকে 11 নম্বর প্রবলেমটা সলভ করেছি আমরা। সো এখন তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 11 যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলো বারবার তোমরা প্র্যাকটিস করো। যেখানে যেখানে প্রবলেম হবে ভিডিওটা আবার তোমরা দেখো। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, আমি ফোন নাম্বার আগে ভিডিওতে দিয়েছিলাম, আমি আবার দিচ্ছি ফোন নাম্বারটা। তো ফোন নাম্বারটা তোমরা লিখে রাখো। আর যে কোনো সময় কোনো প্রবলেম হলে, যখনই কোনো অঙ্ক বুঝতে প্রবলেম হবে, তোমরা এই নাম্বারে উইদাউট এনি হেজিটেশন ফোন দিবা। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমরা আগামী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। আমরা এরপরে অনুশীলনী 5-এর অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।